পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটির মাধ্যমে এবারও গঠন হবে নির্বাচন কমিশন, জানালেন আইনমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। অভিযোগপত্র গ্রহণ করে মামলা বদলির আদেশ আদালতের। বেসরকারি পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 158 টাকা বাড়িয়ে 1259 টাকা নির্ধারণ। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। প্রস্তুতি সম্পন্ন, হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না, ব্রিফিংয়ে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জাভরিন। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক এই প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট।
প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিয়্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, যে সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিয়্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। এবার ভিন্ন প্রসঙ্গ। এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। পরবর্তীতে কমিশন গঠনে আইন প্রণয়ন করবে সরকার। দুপুরে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। বেগম জিয়ার মুক্তির বিষয়টি যেমন সরকারের হাতে নেই, তেমনি নির্বাচনকালীন সরকার নিয়েও আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটের নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারে সাংবাদিকদের মুখোমুখি হলেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশন গঠনে আইন এখন সময়ের দাবি। তবে ফেব্রুয়ারিতে যে নতুন কমিশন গঠন হবে সেখানে সার্চ কমিটির বাইরে যাওয়া সম্ভব নয়। আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। কোভিড সিচুয়েশনটা ইমপ্রুভ করলে আমরা পুরো একটা 350 সদস্য সংসদের আমরা বসতে পারবো, বসে এই আলাপ আলোচনা করে এরকম একটা গুরুত্বপূর্ণ আইন পাস করতে পারবো। সেই জিনিসটা কিন্তু আমাদের এখন হচ্ছে না। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণেই এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। বেগম জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে উচ্চ আদালতের রায়ের বাইরে যাবার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন আনিসুল হক। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়। বেগম খালেদা জিয়ার মামলা আপনার আপিল বিভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টে, আর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সেইখানে তারা যদি মামলায় জয়ী হন তাহলে স্থায়ী মুক্তি হবে। আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান আইনমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আজকে এই সময় এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি, ছাত্রদের ঐক্য গড়ে তুলি, তরুণদের ঐক্য গড়ে তুলি, যুবকদের ঐক্য গড়ে তুলি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি। জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পস্তাতে হবে। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডিয়ে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। তারাই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে কোনো নির্বাচন থেকে প্রকাশ্যে দূরে থাকছে। মুখে তারা যতই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বদলিরও আদেশ দেন আদালত। এর আগে জামিনের জন্য আদালতে হাজির হন পরীমণি। এ সময় তার বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়। সিআইডির চার্জশিটে বলা হয়েছে, পরীর মদ খাওয়ার লাইসেন্স থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। 30 লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনে সেই গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহার করতেন পরীমণি। এমনকি বাসায় মাদকের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ মামলায় পরীমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকেও অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত 31 আগস্ট জামিন পান এই চিত্রনায়িকা। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। এর আগে 4 আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। পরীমণি মামলার জামিনটা ছিল চার্জশিট দাখিল পর্যন্ত। আজকে দিন পর্যন্ত জামিন ছিল এবং আমরা বিজ্ঞ আদালতে আজকে জামিন চেয়েছি। আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে। মহানগর দায়রা জজে ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। তোমার সংবাদে আরও থাকছে, চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠলেন অন্য শিক্ষার্থীরাও। 17 অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরুর আশা ভিসির। বেসরকারি পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 158 টাকা বাড়িয়ে 1259 টাকা নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ থেকে 1033 টাকা থেকে বেড়ে 1259 টাকা হলো 12 কেজির সিলিন্ডার। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। এর আগে গত আগস্টে 12 কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল 993 টাকা। 1 মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বেড়েছে 40 টাকা। একই সঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটো গ্যাস নামে প্রচলিত। অক্টোবর মাসের জন্য অটো গ্যাসের দাম প্রতি লিটার 50 টাকা 56 পয়সা থেকে বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় 8 টাকা 12 পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসা বাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 থেকে 77 পয়সা থেকে বাড়িয়ে 101 টাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পূজা আয়োজনে হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না জানিয়ে পুলিশ বলছে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর মাত্র একদিন, এরপরই দেবী দুর্গা আসবেন মন্দিরে মন্দিরে। মহাষষ্ঠীতে পূজা অর্চনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে মর্তে। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হবে চারপাশ। আর তাই তো পুরো দমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা তৈরির কাজ প্রায় শেষ।
এখন চলছে মন্দির সাজানোর কাজ, পাশাপাশি মন্দিরে নেওয়া হচ্ছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও। রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশরীরে উপস্থিত না থাকলেও থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, এটা সিসিটিভির অধীনে থাকবে। আর ছোট মন্দির যেগুলা, সেগুলাতে মূলত আমরা আমাদের মোবাইল পার্টি দিয়ে কভার করা হবে। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এছাড়া পূজা কমিটি থেকে জানানো হয়েছে, এবছর বয়স্ক ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে অন্তত 1 ডোজ কোভিড টিকা নিশ্চিত করতে হবে। যারা বয়োবৃদ্ধ এবং বাচ্চা বা অসুস্থ, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা সাংবাদিক সম্মেলনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন যে ইউটিবি আছে, আমরা আমাদের যে কার্ড আছে, কার্ডের পেছনে ইয়েটা দেওয়া আছে, ওই চ্যানেলটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। এবছর ঢাকা মহানগরে 238টি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পর আজ সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। হল পরিদর্শন করে উপাচার্য বলেছেন, আবাসিক হলের 90 থেকে 98% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তবে 17 অক্টোবর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিতে একটি ক্লাস একাধিক সেকশনে ভাগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভর্তির পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠতে না উঠতেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তাই তার জন্য হলে ওঠার আনন্দ যেন একটু বেশি। আজকে মোটামুটি যখন শুনছি যে 10 তারিখে হল খোলা হবে, তখন মোটামুটি কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিতেছি। আজকে সকাল সকাল উঠে কুমিল্লা থেকে চলে আসছি এখানে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে রোববার হলে উঠতে পেরে সাজ্জাদের মতো খুশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরাও। এখানে ওঠার পর আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আমরা সময় কাটাতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তবে উচ্ছ্বাসের মাঝে আছে বেদনাও। কোভিড কেড়ে নিয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন সিফাতকে। বন্ধু আর হলের পরিচিতজনদের হারিয়ে শোকাহত তার সতীর্থরা। আমার বন্ধু আমজাদ হোসেন রিফাত, ও হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এগুলো তো অবশ্যই আমরা তো অনেকে হারিয়ে ফেলেছি, এটা অবশ্যই দুঃখের। আর এখন কোভিড আক্রান্ত হয়ে 2জন স্টাফ মারা যায়। শুরু থেকে তাদের আমরা সব সময় তাদের চোখের সামনে দেখতাম, কিন্তু হঠাৎ করে এবার আসে তাদের দেখবো না, এটা ভাবতে খুবই অবাক লাগছে। অনেক হলেই তুলে দেওয়া হয়েছে গণরুম। বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের জায়গায় সিট পেয়েছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন করেছি। যারা অনেক আগে পাশ করেছেন, হলে তাদের থাকার একটা বদভ্যাস ছিল, আমরা তাদেরকে সিরিয়াসলি বলেছি আমরা এখন আর রাখবো না তাদেরকে। সুতরাং তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, সেই সিটগুলো খালি হয়েছে, আমরা গণরুম থেকে সেখানে প্রোভাইড করার চেষ্টা করছি। হল পরিদর্শনে এসে উপাচার্য জানান, অনেক হলেই 90 থেকে 98% শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। সামাজিক দূরত্ব রক্ষায় একটি ক্লাসকে ভাগ করা হবে একাধিক সেকশনে। আমরা পরামর্শ দিয়েছি বিভিন্ন সেকশন করার, বিভিন্ন গ্রুপ করার, গ্রুপ করে রুমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এবং গ্রুপগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করা। আগের মতো বসা যাবে না। আগামী 17 অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বোর্ডের 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকে অভিযোগ দেয়া হয়েছে। সকালে যশোর দুদক কার্যালয়ে গিয়ে এই অভিযোগ করেন বোর্ডের সচিব AMH আলী আর রেজা। পরে দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে সব কাগজপত্র যাচাই বাছাই ও তদন্ত শুরু করেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম। বোর্ড চেয়ারম্যান দাবি করছেন, ঘটনার সাথে জড়িতরা টাকা ফেরত দিতে যোগাযোগ করছে। চলতি অর্থবছরে যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আসামি মোহাম্মদ ইলিয়াস আদালতে জবানবন্দি দিয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রত্যেককে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার 3 দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে আদালতে আনা হয়। পরে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেন। গত 29 সেপ্টেম্বরে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এ ঘটনার পরদিন উখিয়া থানায় মামলা করেন তার ছোট ভাই হাবিবুল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটির মাধ্যমে এবারও গঠন হবে নির্বাচন কমিশন, জানালেন আইনমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। অভিযোগপত্র গ্রহণ করে মামলা বদলির আদেশ আদালতের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।